আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ইংলিশ গ্রামারের খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে কথা বলবো। ইয়েস, টপিকটি হচ্ছে প্রেপোজিশন। এই ভিডিওটা স্পেশালি এসএসসি এবং দাখিল 2026 পরীক্ষার্থীদের জন্য বানানো হয়েছে। বাট রিমেম্বার, এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। কাদের জন্য ইম্পর্ট্যান্ট? যারা এইচএসসি বা আলিম পরীক্ষা দেবে তাদের জন্য, আবার যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে অথবা যারা আপনারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই টপিকটি ইম্পর্ট্যান্ট। সো আপনি যে লেভেলেই থাকুন না কেন, এই লেসনটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তো প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আপনাদের জন্য। 2026 সালের দাখিল পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য আমাদের এই চ্যানেল একটা সকল বিষয়ের স্পেশাল সাজেশন তৈরি করেছে। তোমরা যারা আসন্ন পরীক্ষায় একটি ভালো ফলাফল পেতে চাও এবং পরীক্ষায় আত্মবিশ্বাসের সাথে অ্যাটেন্ড করতে চাও, তাহলে এই সাজেশনটি তোমাদের জন্য আশা করি উপকারী হবে। তো সাজেশন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সাজেশনটির শুভেচ্ছা মূল্য হচ্ছে মাত্র 150 টাকা। তো চলো মূল ভিডিওতে প্রবেশ করি। এখানে দেখতে পাচ্ছ একটি প্যাসেজ রয়েছে। তোমাদের এসএসসি এবং দাখিল যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু এই প্রিপোজিশনটা মেবি 7 নম্বরে আসবে এবং নম্বর থাকবে 5। আর যেটা গ্রামার পার্টের 7 নম্বরে রয়েছে অনলি উইদাউট ক্লু ছাড়া যেই গ্যাপ ফিলিং দেওয়া হবে সেখানে প্রিপোজিশন থেকে থাকবে 5 নম্বর। আবার 1 নম্বরেও কিন্তু প্রিপোজিশন থেকেও কয়েকটা প্রশ্ন এসে থাকে গ্রামার পার্টে। সো সর্বোপরি এই প্রিপোজিশন টপিকটা প্রত্যেকের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখানে একটি নমুনা প্রশ্ন রেখেছি প্রিপোজিশনের উপরে। আবার আর এদিকেও আরেকটি প্রশ্ন রয়েছে, গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ উইথ প্রিপোজিশন। আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে এই দুইটি সলিউশন নিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো চলো প্রথমেই প্রিপোজিশনের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করি, যেগুলো না জানলেই প্রিপোজিশন সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে না। একদম প্রাথমিক লেভেলের আলোচনা। তো তোমরা আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। দেখো, আমার টপিকটি হচ্ছে কি প্রেপোজিশন। তো প্রিপোজিশনটা কি? প্রে মানে পূর্বে, পজিশন মানে কি? অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। কিসের পূর্বে অবস্থান? নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে অবস্থান। তো চলো আমি সংজ্ঞাটা দেখি। যে শব্দ কোনো নাউন, প্রোনাউন অর নাউন ফ্রেজের পূর্বে বসে তার বা তাদের সাথে বাক্যস্থিত অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাদেরকে প্রিপোজিশন বলে। আমি আবার বলছি, যে শব্দ, এখানে শব্দটা বলতে কিন্তু প্রিপোজিশনকে বোঝানো হয়েছে। যে শব্দ কোনো নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ, আমরা তো ইতিমধ্যে জেনেছি, আমার ভিডিও রয়েছে এ নিয়ে। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে একের অধিক ওয়ার্ড নিয়ে যেই এই শব্দ গঠিত হয় তাকে বলা হয় ফ্রেজ। এখানে কোনো ভার্ব, ফাইনাইট ভার্ব থাকবে না, এটাই হচ্ছে ফ্রেজ। তো যে শব্দ কোনো নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে তার বা তাদের সাথে বাক্যস্থিত অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাদেরকে প্রিপোজিশন বলে। তো চলো দুইটা উদাহরণ দেখি, তাহলে এই সংজ্ঞাটা আরেকটু ক্লিয়ার হবে। যেমন, দ্য পেন ইজ অন দ্য টেবল। খেয়াল করো, এখানে অন হচ্ছে একটি প্রিপোজিশন। দ্য ম্যান এন্টার্ড ইনটু দ্য রুম, এখানে ইনটু হচ্ছে আরেকটি প্রিপোজিশন। তো এই যে দুইটি প্রিপোজিশন, এই দুইটি প্রিপোজিশন কিভাবে কোনো একটি শব্দের বা ওয়ার্ডের পূর্বে বসে অন্য একটি শব্দের সাথে সম্পর্ক তৈরি করেছে চলো দেখি। এখানে দ্য ফ্যান হচ্ছে একটি শব্দ এবং টেবল হচ্ছে আরেকটি শব্দ। এখানে ফ্যান হচ্ছে একটি নাউন, টেবল হচ্ছে এখানে কি? অবজেক্ট। তো এই অনটা কি বোঝাচ্ছে? কলমটি, দ্য ফ্যান কলমটি হয় কি? টেবিলের উপরে, টেবিলের উপরে, টেবিলের উপরে বোঝাতে কি? এই টেবিলের সাথে কিন্তু এই কলমের একটি সম্পর্ক প্রকাশ করছে কিন্তু প্রিপোজিশন, অর্থাৎ এই পূর্ববর্তী একটি ওয়ার্ডের সাথে পরবর্তী ওয়ার্ডের একটা সম্পর্ক স্থাপন করেই কিন্তু পুরো সেন্টেন্সটি গঠিত হয়েছে। তো আরেকটি এক্সাম্পল দেখো, দ্য ম্যান এন্টার্ড ইনটু দ্য রুম, লোকটি রুমে প্রবেশ করলো। ইনটু রুম, কোথায় প্রবেশ করলো? রুমে বা কক্ষে, রুমে বা কক্ষে প্রবেশ করলো। কে? লোকটি। লোকটি কি? কক্ষে প্রবেশ করলো। তো আমরা কিসের মাধ্যমে বুঝতে পারলাম? ইনটুর মাধ্যমে বুঝতে পারলাম। তো এই লোকটির সাথে রুমের সম্পর্ক কিন্তু লোকটির সাথে কিন্তু এই রুমের সম্পর্ক স্থাপন করেছে বা রিলেশনশিপ তৈরি করেছে কি? এই ইনটু প্রিপোজিশন। তো আশা করছি তোমরা এই দুইটা বিষয় বুঝতে পেরেছো এবং প্রিপোজিশনের সংজ্ঞাটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আমরা যে প্রিপোজিশন পরীক্ষায় অ্যান্সার করবো, আমাদেরকে কিছু বেসিক প্রিপোজিশন রয়েছে যেগুলো খুবই কমন। সেই প্রিপোজিশন গুলো সম্পর্কে কিন্তু অবশ্যই ধারণা রাখতে হবে। যদি আমরা সেই প্রিপোজিশন গুলো সম্পর্কে ধারণা রাখি তাহলে কিন্তু আমরা ইজিলি
যদি ধরো 5টা প্রিপোজিশন আসে, সেখানে দেখা যাবে 2টা, সর্বনিম্ন 2টা কিন্তু বেসিক থেকে আসবেই, বেসিক প্রিপোজিশন থেকে, এবং বাকি 3টা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসতে পারে। সো তোমাদেরকে কিছু বেসিক প্রিপোজিশন সম্পর্কে ধারণা রাখতে হবে। তো চলো আমরা প্রিপোজিশনের সাথে পরিচিত হয়ে নিই। এই যে এখানে খেয়াল করো, অ্যাট প্রতিনির্দেশক। অ্যাট কি করে? প্রতিনির্দেশক করে। অন ওপর বলতে বোঝায়, অন অর্থ উপর। এগুলো হচ্ছে কিছু বেসিক প্রিপোজিশন, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে বা এগুলো সম্বন্ধে পরিচিত আগেই হয়ে নেবে, এই জন্য বারবার এগুলো পড়বে। অ্যাট প্রতি, আশা করি তোমরা ইতিমধ্যে প্রিপোজিশন সম্পর্কে পড়েছো, তারপরে আমার সাথে ক্লাসটা করো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে, প্রিপোজিশন সম্পর্কে ধারণাটা আরেকটু মজবুত হবে। অ্যাট প্রতি, অন উপর, ইন মধ্যে, টু প্রতি বা দিকে নির্দেশক। কোনো কিছুর প্রতি বা কোনো কিছুর দিকে বলতে আমরা বাক্যে এই টু প্রিপোজিশনটা ইউজ করি। অফ অর্থ হচ্ছে র অথবা এর। ফর জন্য অর্থে আমরা ইউজ করি। উইথ অর্থ সাথে। ইনটু মানে মধ্যে। অ্যাবাউট সম্বন্ধে। বিফোর পূর্বে। আফটার পরে। টুয়ার্ড দিকে। অ্যাজ হিসেবে বা যেমন। অ্যাক্রস সমতল ভূমি বা এরিয়া যখন অতিক্রম করা বোঝায় তখন আমরা অ্যাক্রস ইউজ করি। যখন সমতল ভূমি বা কোনো একটি এরিয়া আমরা অতিক্রম করা বোঝায়, কোনো একটা বাক্যে যখন আমরা দেখবো বাক্যটা অর্থ অনুসারে বোঝা যাচ্ছে যে কোনো একটা সমতল ভূমি বা কোনো একটা এরিয়া অতিক্রম করছে, তখন আমরা ইউজ করবো অ্যাক্রস। আমরা কিন্তু এই কমন যে প্রিপোজিশন, বেসিক প্রিপোজিশন গুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা ইউজ করব বাক্যের অর্থ অনুসারে। বাক্যটাতে যে অর্থ দিবে সেই অর্থ অনুসারে কিন্তু আমরা এই প্রিপোজিশন গুলো ইউজ করব। আবার খেয়াল করো, উইদিন অর্থ হচ্ছে মধ্যে বা ভিতরে। অ্যারাউন্ড চারপাশে। উইদাউট ব্যতীত বা ছাড়া বা কোনো কিছুর অভাবে বোঝালে। বিটুইন দুইয়ের মধ্যে। বিটুইন আমরা ইউজ করবো যখন দুইটি বস্তু বা ব্যক্তির মধ্যে কিছু বোঝাবে। অ্যামাং সবার মধ্যে। বিসাইড পাশে। বিলো নিচে। আন্ডার এটার অর্থ নিচে বা অধীনে, কারো অধীনে চাকরি করা বা কোনো একটি গাছের নিচে, এরকম বোঝালে আন্ডার হবে। আপন নিচে। ওভার উপরে। সিন্স হতে বা থেকে। বাই পাশে বা দ্বারা। থ্রু মধ্য দিয়ে। অ্যাগেনস্ট বিরুদ্ধে বিপক্ষে বা প্রতিকূলে বোঝাতে। কোনো কিছুর বিরুদ্ধে বিপক্ষে কোনো একটি সেন্টেন্স পড়ে যখন আমরা বুঝবো সেই সেন্টেন্সটির বা বাক্যটির অর্থ দিচ্ছে বিরুদ্ধে, প্রতিকূলে বা কোনো কিছুর বিপক্ষে, তখন আমরা অ্যাগেনস্ট এই প্রিপোজিশনটা ইউজ করব। তো চলো আমরা অ্যাট অ্যাট অন ইন এই টপিকটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। অ্যাট অন ইন, তো আমরা কখন অ্যাট ইউজ করব একটা বাক্যে? নির্দিষ্ট সময় অথবা ক্ষুদ্রতম সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। আমি আবারও বলছি, অ্যাট কখন ইউজ করব? নির্দিষ্ট সময় অথবা ক্ষুদ্রতম সময়ের ক্ষেত্রে, যেমন অ্যাট 9 AM এটি একটি নির্দিষ্ট সময়। অ্যাট o'clock অক্লকের ক্ষেত্রে। অ্যাট 12 o'clock। অ্যাট নুন ঠিক 12টা বোঝাতে নির্দিষ্ট টাইম। অ্যাট নুন ঠিক দুপুরে, তখন আমরা অ্যাট ইউজ করবো। অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট এটাও একটা ক্ষুদ্রতম সময়। মোমেন্ট মানে কি? মুহূর্ত। ক্ষুদ্রতম সময়ের ক্ষেত্রে আমরা কি? অ্যাট ইউজ করব। তো চলো পরবর্তী পেজে দেখি কি রয়েছে। স্মলেস্ট বা ছোট স্থানের পূর্বেও অ্যাট বসে, যেমন অ্যাট হোম, অ্যাট দ্য বাস, অ্যাট মাদ্রাসা। তোমরা যদি এই ওয়ার্ডগুলো একদম মুখস্থ করে রাখো, তাহলে দেখবে সরাসরি এরকম বাক্য এসেছে যে বাক্যগুলোতে তোমার অ্যাট এর মধ্যে গ্যাপ রয়েছে, তারপর হোম এসেছে বা দা বাস এসেছে বা দা মাদ্রাসা, মাদ্রাসা এসেছে, তখন তোমরা অ্যাট বসাবে। আমি বলি অ্যাট কখন কখন বসে। অ্যাট বসে খেয়াল করো, নির্দিষ্ট সময় অথবা ক্ষুদ্রতম সময়ের পূর্বে অ্যাট বসে। ছোট স্থান বা স্মলেস্ট যেটা একদম ছোট বোঝায়, ছোট স্থানের পূর্বেও কিন্তু অ্যাট বসে, যেমন অ্যাট হোম, অ্যাট দ্য বাস, অ্যাট মাদ্রাসা। এবার খেয়াল করো, আমরা অনে যাই। কখন আমরা অন ইউজ করব? দিন ও তারিখের পূর্বে অন বসে। আমি আবার বলছি, দিন যেটাকে ইংলিশে বলে ডে, তারিখ ডেট, দিন ও তারিখের পূর্বে অন বসে, যেমন অন সানডে, অন 5th মার্চ, অর অন 6th মার্চ। যে কোনো দিন অথবা তারিখের পূর্বে আমরা অন বসাবো। উপরিভাগ বা উপরিতলের ক্ষেত্রে, যেটাকে আমরা ইংলিশে বলি সারফেস, উপরিভাগ বা উপরিতলের ক্ষেত্রে আমরা অন বসাবো, যেমন অন দ্য ফ্লোর, মেঝের উপর, অন দ্য ফ্লোর। অন আমরা কখন বসিয়েছি? ফ্লোর মানে কি? একটা মেঝে, একটা সারফেস বুঝিয়েছে। তো কিসের উপরে? ফ্লোরের উপরিভাগে আমরা বসেছি, সেজন্য অন। অন দ্য ওয়াল, ওয়ালের উপর। অন এ পেজ, যেমন অন এ পেজ, দ্য ফ্যান ইজ অন এ পেজ, একটি পৃষ্ঠার উপরে কলমটি। এরকম উপরিভাগ বা উপরিতলের ক্ষেত্রেও কিন্তু আমরা অন ইউজ করি। তো আমরা ইন কখন ইউজ করব?
মাস, সাল বা বছরের পূর্বে ইন বসে। আমি আবারও বলছি, মাস মানে মান্থ, সাল মানে ইয়ার, বছর মানেও ইয়ার, এর পূর্বে ইন বসে। যেমন ইন জুলাই, ইন 1971, ইন 19th সেঞ্চুরিজ, এগুলোর পূর্বে কিন্তু আমরা ইন বসাবো। ইন নিয়ে একটু ডিটেলস আলোচনা করে খেয়াল করো কখন কখন আমরা ইন বসাবো। আবারও আমি বলছি, 1 নম্বরটা দেখো, এগুলো কিন্তু বেসিক লেভেলের আলোচনা। এগুলো তোমরা যদি পুরোটা ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমরা কিন্তু ইজিলি যেকোনো লেভেলে থাকো না কেন প্রিপোজিশনটা ভালোভাবে আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। মাস, সাল বা বছরের পূর্বে ইন বসে। যেমন ইন জুলাই, ইন অগাস্ট, ইন 1971, ইন 1972, যেকোনো সাল হতে পারে। ইন 19th সেঞ্চুরিজ, ডিকেডস, এগুলোর ক্ষেত্রেও ইন বসে। অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে ইন বসে। যে সময়টা নির্দিষ্ট না, অনির্দিষ্ট এবং লম্বা একটা সময়, ব্যাপক সময়ের ক্ষেত্রে ইন বসে। যেমন ইন দ্য মর্নিং, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই, অনির্দিষ্ট। সকালটা বুঝিয়েছে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যার টাইমটা বুঝিয়েছে। অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে আমরা ইন ইউজ করব। আবার দেখো, আবদ্ধ জায়গা বোঝাতে আমরা ইন ইউজ করি। যেমন ইন দ্য কিচেন, রান্নাঘরে। আবদ্ধ জায়গা বোঝাতে আমরা ইন ইউজ করি। কখন? আবদ্ধ এনক্লোজড, যেটা ইংলিশে বলা হয়, আবদ্ধ বা এনক্লোজড জায়গা বোঝাতে আমরা ইন ইউজ করবো। যেমন ইন দ্য কিচেন, ইন দ্য রুম, এরকম। আবার আমরা কখন ইন ইউজ করব? সিটি বা শহরের ক্ষেত্রে, কান্ট্রি বা দেশের ক্ষেত্রে, ওয়ার্ল্ড বা বিশ্বের ক্ষেত্রে। যেমন ইন ঢাকা, ইন চিটাগং, ইন ইটালি, ইন আমেরিকা, ইন দ্য ওয়ার্ল্ড। ইন দ্য ওয়ার্ল্ড, অবশ্যই এটার সাথে আমরা সবাই কিন্তু ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের পূর্বে ইন বসবে। তো শহর, দেশ এবং বিশ্ব, এই শব্দগুলোর পূর্বেও কিন্তু ইন বসবে। তো আমরা সর্বোপরি বুঝতে পারছি কি, ইন বসবে মাস, সাল বা বছরের পূর্বে, অনির্দিষ্ট ব্যাপক সময়ের পূর্বে, আবদ্ধ জায়গা বোঝাতে এবং শহর, দেশ বা বিশ্বের ক্ষেত্রে ইন বসবে। তো আরেকটি বেসিক প্রিপোজিশন হচ্ছে বাই এবং উইথ। আমরা কখন বাই এবং উইথ ইউজ করব? যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে বাই বসবে এবং যে জিনিস বা বস্তু অথবা যে হাতিয়ার দ্বারা কাজটি করা হয় তার পূর্বে উইথ বসবে। কি বললাম? যে ব্যক্তি বা যে লোক কাজটি করবে তার পূর্বে বাই বসবে এবং যে জিনিস বা বস্তু দিয়ে কাজটি করবে তার পূর্বে উইথ বসবে। তো আর একটি এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার হবে। দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম উইথ দিস স্টিক। দ্য স্নেক, সাপটি, ওয়াজ কিল্ড, মারা হয়েছিল, বাই হিম, একজন ব্যক্তি বুঝিয়েছে, তাই তার পূর্বে বাই, প্রিপোজিশন বাই, হিম, উইথ আ স্টিক, একটি লাঠির দ্বারা। তো আমরা কি বলেছিলাম যে কখন আমরা বাই ইউজ করব, কখন উইথ ইউজ করব? ব্যক্তি দ্বারা যদি কোনো কাজ সম্পন্ন হয় তখন বাই ইউজ করব এবং কোনো একটি যেই বস্তুটি দিয়ে বা যেই জিনিসটি দিয়ে বা যে হাতিয়ারটি দিয়ে ওই কাজটি করা হবে সেটির পূর্বে উইথ বসবে। এখানে একটি স্নেক বা সাপকে মারা হয়েছিল বা হত্যা করা হয়েছিল কার মাধ্যমে? তার দ্বারা, হিম, ওই ব্যক্তির দ্বারা। এবং সে ব্যক্তি সাপটিকে কি দিয়ে আঘাত করেছিল বা মেরেছিল? একটি লাঠি দিয়ে, স্টিক, লাঠি দিয়ে। সো সেই বস্তু অর্থাৎ জিনিস বা হাতিয়ারের পূর্বে আমরা উইথ ইউজ করেছি। এছাড়াও ব্যক্তি বা বস্তুর পাশে বা নিকটে বোঝাতে, কোনো একটি ব্যক্তি বা বস্তুর পাশে বা নিকটে বোঝাতেও আমরা বাই ব্যবহার করি। যেমন হি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। বাই মি, হি স্যাট বাই মি। আমি আবারও বলছি, এছাড়াও বাই কখন আমরা ইউজ করব? ব্যক্তি বা বস্তুর পাশে বা নিকটে বোঝাতে। যেমন সে আমার পাশে বসেছিল। তো যেহেতু নিকটে ছিল, কাছেই ছিল, সেজন্য আমরা বাই বসিয়েছি। আবার যাতায়াত বা গমন করার মাধ্যম বোঝাতে বাই ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, যাতায়াত বা গমন করার মাধ্যম বোঝাতে বাই ব্যবহার করা হয়। যেমন আই লাইক টু ট্রাভেল বাই বাস, এই যে একটি প্রিপোজিশন, কিসের মাধ্যমে? বাই বাস, অর ট্রেন, অর বোট, অর কার, যে কোনো একটা হতে পারে। আই লাইক, আমি পছন্দ করি, টু ট্রাভেল, ভ্রমণ করতে, বাই বাস, আমি বাসে ভ্রমণ করতে পছন্দ করি, অথবা ট্রেনে, যার যেমনটা, যে কোনো এক্সাম্পল থাকতে পারে, বাস থাকতে পারে, ট্রেন থাকতে পারে, বোট থাকতে পারে, কার থাকতে পারে। আই লাইক টু ট্রাভেল বাই বাস অর ট্রেন। যদি যাতায়াত বা গমন করার কোনো মাধ্যম বোঝায়, এই ট্রাভেল মানে কি? ভ্রমণ বা গমন। যখন যাতায়াতের কোনো মাধ্যম বা ভ্রমণ বোঝায় তখন আমরা সেই মাধ্যম, আমরা যে ভ্রমণ করব বা যাতায়াত করব তার মাধ্যমটা কিন্তু অবশ্যই বাস, ট্রেন, বোট। তো তার পূর্বে কিন্তু বাই বসবে, তার পূর্বে বাই বসবে। আবার
ঘড়ির সময় জানতে বাই ব্যবহার করা হয়। ঘড়ির সময় জানতে বাই ব্যবহার করা হয়। আমরা যখন যদি কাউকে জিজ্ঞেস করতে চাই যে, "তোমার ঘড়িতে কয়টা বাজে?" বা "এখন কয়টা বাজে?" তখন কিন্তু ওই সময় বোঝার ক্ষেত্রে আমরা বাই শব্দটা বা বাই প্রিপোজিশনটা ইউজ করব। যেমন, "What is the time by your watch?" তোমার ঘড়িতে এখন কয়টা বাজে? আমি আবারও বলছি, ঘড়ির সময় জানতে কিন্তু বাই ব্যবহার করা হয়। যেমন যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি, "What is the time by your watch?" তোমার ঘড়িতে এখন কয়টা বাজে? অথবা "What time is it?" এটা বোঝাতেও কিন্তু আমরা আ ঘড়ির টাইম জানতে কিন্তু "What time is it" ও ব্যবহার করি। আবার বলতে পারি, "Time please, what time is it?" বা "What is the time by your watch?" তো যখন আমরা ওয়াচের টাইম জানতে চাবো বা জিজ্ঞাসা করব কাউকে, সময় জানতে চাবো, তখন কিন্তু সেই ওয়াচ বা সময় জানার পূর্বে বাই বসবে। "What is the time by your watch?" আশা করি বাই এবং উইথ এর বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি আবারও বলছি, আমরা বাই ইউজ করব। এখানে ৪ টা বিষয় দিয়েছি। কোনো একটি কাজ যে ব্যক্তি করে তার পূর্বে বাই এবং যে বস্তুটি দ্বারা কাজটি করবে তার পূর্বে উইথ বসবে। এছাড়া কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বা কাছে বা নিকটে বোঝাতে কিন্তু বাই ব্যবহার করা হয়। যাতায়াত বা গমন করার যে মাধ্যমটা থাকে সে মাধ্যমের পূর্বে বাই ব্যবহার করা হয় এবং ঘড়ির সময় জানতেও কিন্তু আমরা বাই প্রিপোজিশনটি ইউজ করে থাকি। এগুলো প্রত্যেকগুলাই হচ্ছে কিন্তু বেসিক প্রিপোজিশন। তো আবার আরেকটা দেখি, বিটুইন এবং অ্যামং। আমরা কখন প্রিপোজিশন বিটুইন ইউজ করব এবং অ্যামং ইউজ করব? দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে। যেমন, হি ডিভাইডেড মানি বিটুইন দ্য টু চিলড্রেন। সে ভাগ করে দিয়েছিল টাকাগুলো বিটুইন মধ্যে। কাদের মধ্যে? দ্য টু চিলড্রেন, দুই বাচ্চার মধ্যে তিনি টাকা ভাগ করে দিয়েছিলেন। সো এখানে কিন্তু ২ জন বুঝিয়েছে, তাই কিন্তু বিটুইন লিখেছে। কিন্তু যখন অনেকজনের মধ্যে বোঝাবে, অনেকজনের মধ্যে বোঝাতে কিন্তু আমরা অ্যামং বা অ্যামং ইউজ করব। যেমন, ডিস্ট্রিবিউট দ্য টিফিনস অ্যামং অল দ্য স্টুডেন্টস। মানে ক্লাসে তো অনেক ছাত্র থাকে। তো একজন টিচার বলল, "এই টিফিনগুলো ক্লাসের প্রত্যেক ছাত্রের মধ্যে ভাগ করে দাও।" অনেকজনের মধ্যে যখন বোঝাবে অল, যখন অনেকজনের মধ্যে বোঝাবে তখন কিন্তু আমরা অ্যামং ইউজ করব। তো আমি আবারও বলি, ২ জন ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে আমরা বিটুইন ইউজ করব এবং ২ এর অধিক বা অনেকজনের মধ্যে বোঝাতে আমরা অ্যামং প্রিপোজিশনটা ইউজ করব। তো আরেকটি কমন প্রিপোজিশন হচ্ছে সিন্স এবং ফর। সিন্স এবং ফর। সিন্স আমরা কখন ইউজ করব? নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স এবং তা সবসময় পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। আমরা যারা টেন্স সম্পর্কে ইতিমধ্যে জেনেছি তারা কিন্তু দেখব পারফেক্ট টেন্সে কিন্তু সিন্স ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিন্স ব্যবহার করা হয়। নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স এবং তা সবসময় পারফেক্ট টেন্সে ব্যবহার করা। অর্থাৎ সিন্স হলো পয়েন্ট অফ টাইম, একটা সময় নির্দেশ করে। সিন্সটা কি করে? পয়েন্ট অফ একটা টাইমকে পয়েন্ট করে বা নির্দেশ করে। যেমন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে। শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে। তো এই যে ফ্রাইডে হচ্ছে একটি পয়েন্ট অফ টাইম। কখন থেকে? শুক্রবার থেকে। এই শুক্রবার থেকে নির্দেশ বলার জন্য কিন্তু শুক্রবার একটা নির্দিষ্ট সময় রয়েছে। এই সময়টাকে নির্দেশ করার জন্য কিন্তু আমরা সিন্স প্রিপোজিশনটা ইউজ করেছি। তো চলো পরবর্তীতে দেখি। অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর ব্যবহার করা হয়। এটাকে আমরা কিন্তু ডিউরেশন অফ টাইম বলতে পারি। যেমন, ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক। ১ সপ্তাহ ধরে। ১ সপ্তাহ ধরে কি বৃষ্টি হচ্ছে। এটা কিন্তু অনির্দিষ্ট সময়। ১ সপ্তাহ ধরে। তাই এটার পূর্বে আমরা ফর দিয়েছি। এটা কিন্তু অনির্দিষ্ট। অনির্দিষ্ট এবং ব্যাপক সময়। ঠিক আছে? অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা কি ফর ইউজ করেছি এবং নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কিন্তু সিন্স হবে যখন সেটা হবে পয়েন্ট অফ টাইম। আর এটা হচ্ছে ডিউরেশন অফ টাইম। আর ফর এর ক্ষেত্রে ছিল সিন্স এর ক্ষেত্রে ছিল পয়েন্ট অফ টাইম। যেমন ওইটা ছিল ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে, শুক্রবার থেকে। এটা হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক, অথবা দে হ্যাভ বিন রেইনিং ফর 2 আওয়ার্স সিন্স মর্নিং। তো এই প্রিপোজিশনের মাধ্যমে সিন্স এবং ফর দুইটার বিষয়ই ক্লিয়ার হবে। এখানে রয়েছে ফর এবং এখানে রয়েছে সিন্স। দে হ্যাভ বিন রিডিং, তারা পড়ছে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। সিন্স মর্নিং, সকাল থেকে। তো মর্নিং এর পূর্বে সিন্স প্রিপোজিশন ইউজ করা হয়েছে এবং আওয়ার্স এর পূর্বে ফর প্রিপোজিশন ইউজ করা হয়েছে।
আরেকটি টপিক দেখব। আর ২ টা প্রিপোজিশন হচ্ছে ইন টাইম এবং অন টাইম। কখন আমরা ইন ইউজ করব, কখন অন ইউজ করব। খেয়াল করো। সঠিক সময়ের মধ্যে বোঝাতে ইন টাইম। সঠিক তোমার কোথাও যাওয়ার কথা এবং তুমি সেই জায়গায় ঠিক সময়ের আগে চলে গিয়েছো, তখন সেটা হবে ইন টাইম। যেমন উই রিচড দ্য স্টেশন ইন টাইম। আমরা স্টেশনে সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিলাম, বা যথেষ্ট সময় বাকি মানে সময় এখনো ট্রেন ছাড়ার সময় হয়নি, বাট আমরা আগে পৌঁছে গিয়েছি এরকম বোঝাতে কিন্তু আমরা ইন টাইম ইউজ করি। যেমন উই রিচড দ্য স্টেশন, আমরা পৌঁছেছিলাম স্টেশনে ইন টাইম। সঠিক সময়ের মধ্যে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। কিন্তু কখন আমরা অন টাইম ইউজ করব, যখন ঠিক জাস্ট টাইম বা একদম কাটায় কাটায় সময় আমরা যখন স্টেশনে প্রবেশ করবো। যেমন বা যদি বলি উই রিচ দ্য স্টেশন অন টাইম, যদি বলি তখন সেটা হবে কি ঠিক সময়েই আমরা একদম যখন ট্রেনটা ছাড়বে ঠিক তখনই আমরা স্টেশনে পৌঁছালাম, ওইরকম হলে অন টাইম। যেমন দ্য বাস টুক অফ মানে ছেড়ে গিয়েছিল অন টাইম। অন টাইম মানে কি একদম জাস্ট টাইম বা যথাসময়ে, অর্থাৎ ঠিক সময়ে এই বাসটা ছেড়েছিল বোঝাতে আমরা অন ইউজ করব। আর ঠিক সময়ের পূর্বেই আমরা স্টেশনে পৌঁছেছিলাম তখন ইন ব্যবহার করেছিলাম। আর ঠিক সময়ের মধ্যেই যখন বাসটা বা ট্রেনটা ছাড়বে তখন সেক্ষেত্রে আমরা অন টাইম ইউজ করব। আশা করি ইন টাইম এবং অন টাইম বিষয়ে কিছুটা হলেও ধারণা এসেছে। এটা খুবই বেসিক আলোচনা, যা আমাদেরকে পরবর্তী বিভিন্ন ইংলিশ গ্রামারের টপিকে কিন্তু সাহায্য করে। কোনো কিছুর জন্য বিখ্যাত বা সুপরিচিত বোঝাতে আমরা ফেমাস ফর, নোটেড ফর, অয়েল নোন ফর, রিমার্কেবল ফর এই প্রেপোজিশনগুলো ইউজ করবো। অর্থাৎ কেউ কোনো কিছুর জন্য বিখ্যাত, বা কোনো শহর বা কোনো জায়গা কোনো কিছুর জন্য বিখ্যাত, বা কোনো খাবার কোনো শহর কোনো খাবারের জন্য যদি বিখ্যাত হয় তখন কিন্তু আমরা এই ফেমাস ফর, নোটেড ফর, অয়েল নোন ফর, রিমার্কেবল ফর এই ফ্রেজগুলো ইউজ করি এবং তখন কিন্তু ফর থাকে। তো আমরা যদি এই ওয়ার্ডগুলো একদম মুখস্থ করে নেই, ফেমাসের পরে ফর হবে, ফেমাস ফর, নোটেড ফর, অয়েল নোন ফর, রিমার্কেবল ফর। আমরা হয়তোবা দেখতে পাবো যে পরীক্ষায় যে প্যাসেজ এসেছে সেই প্যাসেজে কিন্তু সরাসরি এমন কোনো লাইন এসেছে সেখানে ফেমাসের পরে গ্যাপ থাকবে, বা নোটেড এর পরে, বা অয়েল নোনের পরে, বা রিমার্কেবল এর পরে। তখন কিন্তু আমরা যদি এগুলো মুখস্থ করে রাখি খুব সহজেই আমরা সেটা আনসার করতে পারবো। আমি আবারও বলছি, আমার সাথে সাথে আপনারা একটু তোমরা ট্রাই করো। ফেমাস ফর, নোটেড ফর, অয়েল নোন ফর, রিমার্কেবল ফর। এই প্রত্যেকটার অর্থই হচ্ছে বিখ্যাত বা সুপরিচিত। ফেমাস ফর মানে বিখ্যাত, নোটেড ফর মানে উল্লেখযোগ্য, অয়েল নোন ফর মানে সুপরিচিত, রিমার্কেবল ফর বা উল্লেখযোগ্য। তো আমরা রিমার্কেবল দেখলেই কিন্তু সেখানে ফর দিব, অয়েল নোন শব্দটা পেলেই, ফ্রেজটা পেলেই আমরা ফর দেব, নোটেড দেখলেই ফর দেব, ফেমাস দেখলেই ফর দেব। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে যদি আমরা বলি, দ্য সিটি ইজ নোটেড ফর ইটস 18th century আর্কিটেকচার। এই শহরটা 18 শতাব্দীর কি মানে নির্মাণ নির্মাণ কর্ম বা স্থাপত্য শৈলী, কিছু কিছু জায়গা কিন্তু রয়েছে যেগুলো সুন্দর সুন্দর দালান কোঠা বা স্থাপত্য শৈলীর জন্য ওই জায়গাটা বিখ্যাত হয়ে থাকে। যেমন দ্য সিটি ইজ নোটেড ফর ইটস 18th century আর্কিটেকচার। সো এখানে আমরা নোটেড এর পরে কিন্তু সরাসরি আমরা যদি এই লাইনের অর্থও না বুঝি, নোটেড যেহেতু দেখেছি আমরা ফর প্রেপোজিশন ইউজ করতে পারবো। তো পরে খেয়াল করো, দ্য 20th century was remarkable for its inventions. বিংশ শতাব্দী কেন বিখ্যাত বা উল্লেখযোগ্য? এর আবিষ্কারের জন্য। ইনভেনশন মানে হচ্ছে আবিষ্কার। তো আমরা যখন রিমার্কেবল দেখবো, এই শব্দটা দেখার পরে কিন্তু আমরা চোখ বন্ধ করে বলতে পারবো যে রিমার্কেবলের পর প্রেপোজিশন ফর বসবে। সো আমরা বিংশ শতাব্দীকে কি হিসেবে উল্লেখযোগ্য জানি? ইনভেনশন, অর্থাৎ অভাবনীয় আবিষ্কারের জন্য। তো আমি আবারও বলছি, আমরা নোটেড ফর, ওয়েল নোন ফর, ফেমাস ফর, রিমার্কেবল ফর এই ওয়ার্ডগুলো যদি মুখস্থ করে রাখি তাহলে যদি আমরা বাই চান্স অর্থও না মিলাতে পারি আমাদের কিন্তু প্রেপোজিশন হয়ে যাবে। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর? একটা প্রশ্ন করা হয়েছে এখানে, ফেমাসের পর ঢাকা কি জন্য বিখ্যাত? হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর? ঢাকা কি জন্য বিখ্যাত? এই প্রশ্নটা করাতে কিন্তু আমরা ফেমাসের পরে দেখেছি ফর ইউজ করা হয়েছে। ওকে, এছাড়া আমরা আরেকটা প্রেপোজিশন সম্পর্কে ধারণা নিই, ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ এর পর অল টাইম কি বসবে? অফ বসবে।
ইনস্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও, এটা একটা ফ্রেজ। ইনস্পাইট মানে অফ থাকবে, এটা একটা ফ্রেজ। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, অফ, ইনস্পাইটের পরে অফ বসবে। ওকে, পরবর্তীতে দেখি। এই এখন আমরা চলে আসলাম একদম আমাদের যে ফাইনাল টপিক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি আবার বলি, আমাদের এসএসসিতে কিন্তু প্রিপোজিশনের উপর আমার জানা মতে ৫ নম্বর আসবে, যেটা গ্রামার পার্টে ৭ নং এ থাকবে। সে ৫ নম্বরে কিন্তু দেখা যাবে ২ নাম্বার, মিনিমাম ২ নাম্বার কিন্তু জেনারেল বা সাধারণ যে প্রিপোজিশনগুলো যেগুলো বাক্যের অর্থ অনুসারে আমরা বসাতে পারি সেগুলো থেকে আসতে পারে, এবং ৩টা অথবা ৪টা, ধরলাম ৩টা প্রিপোজিশন আসতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, অর্থাৎ যেগুলো তোমার অর্থ অনুসারে ব্যবহার করলে চলবে না, যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তো বারবার, যাদের সময় এখন হাতে কম, আগে যদি কারো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা না থাকে তাহলে তোমরা বারবার এগুলো আওয়াজ করে পড়বে, তাহলে দেখা যাবে পরীক্ষার হলে তোমার বারবার পড়ার কারণে তোমার সেগুলো আয়ত্তে চলে আসবে, তুমি সঠিক অ্যান্সার করতে পারবে। তো আমরা তো জেনেছিলাম যে প্রিপোজিশন কি। প্রিপোজিশন হচ্ছে যে ওয়ার্ড কি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের, সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের একটা সম্পর্ক বা রিলেশনশিপ স্থাপন করে, সেটাই হচ্ছে প্রিপোজিশন। অর্থাৎ যেটা লিঙ্ক করে একটা সামনের ওয়ার্ডের সাথে পেছনের ওয়ার্ডের, বা যে কোন এক ওয়ার্ডের সাথে অন্য ওয়ার্ডের যে লিঙ্ক আপ করে সেটাকে আমরা প্রিপোজিশন বলেছিলাম। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ইংরেজি বাগধারা বা ইডিয়ম অনুযায়ী নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ও পার্টিসিপলের পরে বিশেষ প্রিপোজিশন বসে, যাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। এক্ষেত্রে অর্থের ভিত্তিতে প্রিপোজিশন বসানো যাবে না, অর্থাৎ প্রিপোজিশনগুলো সবসময় ফিক্সড থাকবে। তো আমি আবার বলছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো হচ্ছে কিছু স্পেশাল প্রিপোজিশন, যেগুলোকে আমরা বাক্যের অর্থ অনুসারে বসাতে পারবো না, যেগুলো একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড একদম ফিক্সড থাকে। এই ফিক্সড প্রিপোজিশন গুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে, আর একবার যদি আমরা সেটা মুখস্থ করে নিই তা আমাদের অল টাইম কাজে লাগবে। তা আমি আগেই বলেছিলাম, সেটা এসএসসি হোক বা দাখিল হোক, এইচসি হোক বা আলিম হোক, ফাজিল হোক বা অনার্স হোক, মাস্টার্স হোক বা জব প্রিপারেশন হোক বা ভার্সিটির ভর্তি পরীক্ষা হোক, অল টাইম আমাদের যদি একবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে নেই বেসিক গুলোর সাথে সাথে, আমাদের সব সময় এটা কাজে লাগবে। তো আমার এখানে কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যদি এই প্রিপোজিশনগুলো মুখস্থ করো বা বারবার রিডিং পড়ো জোরে, তাহলে আমি আশা করি তোমাদের এগুলো আয়ত্তে চলে আসবে, এবং তোমরা বিভিন্ন বইয়ে দেখতে পাবে অনেক প্রিপোজিশন দিয়েছে। তো আমিও এখানে আমার পছন্দ মতো কিছু প্রিপোজিশন দিয়েছি, তোমরা সেগুলো জোরে আওয়াজ করে পড়তে পারো এবং প্র্যাকটিস করতে পারো। চলো, তারপর আমি বাকি ২টা যে আমার এক্সাম্পল ছিল সেগুলোর সলিউশন দিব। দেখো, আমি দিয়েছি কতিপয় গুরুত্বপূর্ণ উদাহরণ, কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে। অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে, এটা হচ্ছে এর সারি থেকে আমি লেটার অনুসারে সাজিয়েছি। অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে, অ্যাভয়েড বাই মেনে চলা, অ্যাবস্টেইন ফ্রম বিরত থাকা, অ্যাডহেয়ার টু লেগে থাকা, অ্যাভরেন্ট টু ঘৃণা, অ্যাবসেন্ট অফ অন্যমনস্ক, আমরা বলি না অ্যাবসেন্ট মাইন্ড, অ্যাবসেন্ট অফ অন্যমনস্ক, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, অ্যাডিক্টেড টু খারাপ কাজে আসক্ত। অ্যাডিক্টেড টু, আসক্ত বলতে অ্যাডিক্টেড টু যখন বোঝাবো তখন সেটাকে আমরা খারাপ কাজে দেবো, ভালো কাজে কখনো কেউ অ্যাডিক্টেড টু হয় না। ভালো কোনো কাজে যদি কেউ অনেক বেশি আসক্ত হয়, এটাতে আসক্ত আমি বলবো না, কেউ যদি অনেক বেশি ভালো কাজ করে বা ভালো কাজের দিকে ঝুঁকে পড়ে তখন আমরা সেটাকে অ্যাডিক্টেড বলবো না। যখন সেটা খারাপ কাজে হয় তখনই আমরা বলি অ্যাডিক্টেড টু। আমি আবারও বলছি, অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাবাইড বাই মেনে চলা, অ্যাবস্টেইন ফ্রম বিরত থাকা, অ্যাডহেয়ার টু লেগে থাকা, অ্যাভরেন্ট টু ঘৃণা, অ্যাবসেন্ট অফ অন্যমনস্ক, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, অ্যাডিক্টেড টু খারাপ কাজে আসক্ত। তো আবার দেখি, এ দিয়ে আরো কিছু রয়েছে। অ্যাফ্রেড অফ ভীত, অ্যাংশাস অ্যাবাউট চিন্তিত, অ্যাপোলজি ফর ক্ষমা প্রার্থনা, অ্যাডমিট টু ভর্তি হওয়া, অ্যাকাস্টমড টু অভ্যস্ত, অ্যাংরি উইথ কারোর সাথে কোনো কিছুর জন্য রাগান্বিত হওয়া। আমি এগুলো আবারও বলছি, আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করতে পারো। অ্যাফ্রেড অফ ভীত, অ্যাংশাস অ্যাবাউট চিন্তিত, অ্যাপোলজি ফর ক্ষমা প্রার্থনা, অ্যাডমিট টু ভর্তি হওয়া, অ্যাকাস্টমড টু অভ্যস্ত, অ্যাংরি উইথ কারোর সাথে কোনো কিছুর জন্য রাগান্বিত হওয়া।
এগুলো সবগুলো এ থেকে দিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন হচ্ছে বি। বেসড অন ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তার মানে আমরা বেসড দেখলেই কিন্তু প্রিপোজিশন অন দেব, ঠিক আছে? সেজন্য এগুলো সব প্রিপোজিশন। হ্যাঁ, বেসড অন ভিত্তির উপর প্রতিষ্ঠিত, বেগ ফর অথবা অফ থাকলে মানে আমরা বেগের পরে অফও দিতে পারবো, ফরও দিতে পারবো, অর্থ হচ্ছে প্রার্থনা করা। বর্ন ইন জন্ম, বর্ণের পরে ইন ইন জন্ম। বার্স্ট ইনটু কান্নায় ভেঙে পড়া, বার্স্ট আউট হাসিতে ফেটে পড়া। বিওয়্যার অফ সতর্ক হওয়া, বোস্ট অফ দম্ভ করা, দম্ভ মানে অহংকার বা গর্ব করা, বেশি অহংকার করা আর কি। বিজি এট ব্যস্ত। আমি আবারও বলছি, তোমরা আমার সাথে সাথে রিপিট করতে পারো। বেসড অন ভিত্তির উপর প্রতিষ্ঠিত, ব্যাগ ফর অথবা অফ প্রার্থনা করা, বর্ন ইন জন্মগ্রহণ, বর্ন ইন মানে জন্ম, বার্স্ট ইনটু কান্নায় ভেঙে পড়া, বার্স্ট আউট হাসিতে ফেটে পড়া, বিওয়্যার অফ সতর্ক হওয়া, বোস্ট অফ দম্ভ বা অহংকার করা, বিজি এট ব্যস্ত। ওকে ডিয়ার লার্নার্স, দেখি বি থেকে আরো দিয়েছি কিনা। না, এই বি থেকে এই কয়েকটাই। তোমরা চাইলে আরো মুখস্থ করতে পারো। আমার কাছে যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে, আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো বইয়ে অনেক থাকে। আমি আবার বলি, বেসড অন হচ্ছে ভিত্তির উপর প্রতিষ্ঠিত, ব্যাগ ফর অথবা অফ হচ্ছে প্রার্থনা করা, বর্ন ইন জন্ম, বার্স্ট ইনটু কান্নায় ভেঙে পড়া, বার্স্ট আউট হাসিতে ফেটে পড়া, বিওয়্যার অফ সতর্ক হওয়া, বোস্ট অফ দম্ভ করা বা অহংকার করা, বিজি এট মানে হচ্ছে ব্যস্ত। তো চলো পরবর্তীতে দিচ্ছি সি থেকে, লেটার সি। সিরিয়াল মেনটেন করেছি আর কি। এই তো দেখো, কেয়ার অফ যত্ন, তার মানে কেয়ার দেখলে আমরা দিব অফ। কেয়ার অফ যত্ন, কজ ফর কারণ, কম্পিটেন্ট ফর উপযুক্ত, কমপ্লিমেন্ট অন প্রশংসা করা, কম্পিটি উইথ প্রতিযোগিতা করা, কমপ্লেন অ্যাগেইনস্ট অভিযোগ করা, কমপ্লেন অ্যাগেইনস্ট অভিযোগ করা, কম্পোজড অফ গঠিত, কম্পোজড অফ গঠিত, কনসিস্ট অফ এটার অর্থ কিন্তু গঠিত, কম্পোজড অফ গঠিত, কনসিস্ট অফ গঠিত, কনসিস্ট ইন নিহিত হওয়া বা থাকা, কোনো কিছুতে থাকা বা নিহিত হওয়া বোঝাতে কনসিস্ট ইন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ইউজ করা হয়। ক্রেডিট টু জমা করা, কিউর অফ আরোগ্য লাভ করা বা রোগ থেকে মুক্তি পাওয়া। আবারও আমি সিগুলো আবারও পড়ছি। কেয়ার অফ যত্ন, কজ ফর কারণ, কম্পিটেন্ট ফর উপযুক্ত, কমপ্লিমেন্ট অন প্রশংসা করা, কম্পিট উইথ প্রতিযোগিতা করা, কমপ্লেন এগেনস্ট অভিযোগ করা, কম্পোজড অফ গঠিত, কনসিস্ট অফ গঠিত, কনসিস্ট ইন নিহিত হওয়া বা থাকা, ক্রেডিট টু জমা করা, কিউর অফ আরোগ্য হওয়া। তো পরবর্তীতে যাব লেটার ডি। ডি থেকে দিয়েছি ডিল ইন ব্যবসা করা, ডিল উইথ ব্যবহার করা, ডিমান্ড ফর দাবি করা, ডিজায়ার ফর অথবা অফ মানে ডিজায়ার পরে আমরা ডিজায়ার এরপরে আমরা ফর অথবা অফ যে কোনো একটা দিতে পারি। ডিজায়ার ফর অথবা অফ হচ্ছে আকাঙ্ক্ষা, ডিপেন্ড আপন নির্ভর করা, ডিপেন্ড আপন নির্ভর করা, ডিপেন্ডেন্ট অন নির্ভরশীল, ডেডিকেটেড টু উৎসর্গ করা। আমি আবারও বলছি, খেয়াল করো, ডিল ইন, ডিলের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইন দিব যখন ব্যবসার অর্থ বোঝাবে। ডিল ইন ব্যবসা করা, ডিল উইথ ব্যবহার করা, ডিমান্ড ফর দাবি করা, ডিজায়ার ফর অথবা অফ যে কোনো একটা দিলেই হয়, আকাঙ্ক্ষা, ডিপেন্ড আপন নির্ভর করা, ডিপেন্ডেন্ট অন নির্ভরশীল, খেয়াল করো ডিপেন্ড আপন এন্ড ডিপেন্ড আপন নির্ভর করা, ডিপেন্ডেন্ট অন নির্ভরশীল, ডেডিকেটেড টু উৎসর্গ করা, কাউকে কোনো কিছু উৎসর্গ করলে কিন্তু আমরা বা এই শব্দটার সাথে আমরা প্রায়শই পরিচিত হয়ে থাকি। ডেডিকেটেড টু, ডিপেন্ড অন, ডিপেন্ড আপন, ডিপেন্ডেন্ট অন, ডিমান্ড ফর, প্রত্যেকটা কিন্তু আমাদের পরিচিত। আমি পরিচিতগুলোই দেওয়ার চেষ্টা করেছি। আর পরীক্ষা কিন্তু কমন প্রিপোজিশন মানে বেসিক গুলো কমন থেকে আসে, অ্যাপ্রোপ্রিয়েট গুলোও আমরা দেখা যায় প্রায়শই যেগুলো ইউজ করি দৈনন্দিন জীবনে সেগুলো থেকেই কিন্তু এসে থাকে। ডি থেকে আরো রয়েছে ডাই বাই, যখন কেউ ইচ্ছাকৃতভাবে মারা যায়, যেমন সুইসাইড হতে পারে সেটা, সেক্ষেত্রে আমরা ডায়ের পরে বাই দেব। ডাই বাই ইচ্ছাকৃতভাবে বা হঠাৎ করে মারা যাওয়া। ডাই অফ কোনো রোগে মারা যাওয়া, হতে পারে ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস, ক্যান্সার। ডাই ফর দেশের জন্য মারা যাওয়া মানে আত্মত্যাগ করা, যখন কেউ দেশকে ভালোবেসে, ফ্রিডম ফাইটার্স যারা রয়েছে তারা কিন্তু দেশের জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছে বা আত্মত্যাগ করেছে তাদের ক্ষেত্রে, বা জুলাই রেভলিউশনে যারা
দেশের জন্য আত্মত্যাগ করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ডাই ফর ইউজ করব, দেশের জন্য। ডাই ফ্রম অনাহারে বা ধুকে ধুকে মারা যাওয়া, অনাহারে খাবারের অভাবে বা কোনো রোগে ধুকে ধুকে মারা যাওয়াকে আমরা বোঝাতে ডাই ফ্রম ইউজ করব। ডিউ টু কারণে বা কারণ, ডিউ টু কারণ, খুব কমন একটি প্রিপোজিশন। ডিউটি ফর কর্তব্য, ডাউট অ্যাবাউট অথবা অফ সন্দেহ, কোনো কিছু বিষয়ে ডাউট সন্দেহ বোঝায় ডাউটের পরে অ্যাবাউটও দিতে পারে, অফও দিতে পারে। ডিভয়েড অফ বর্জিত বা কোনো কিছু একদম নেই, অভাব বোঝাতে ডিভয়েডের পরে অফ ব্যবহার করা। ডিভয়েড অফ বর্জিত। ডিভাইডেড ইন্টু বিভক্ত করা। ডিউ টু কারণে, এটা দুইবার চলে আসছে, ডিউ টু কারণে। ডিভাইড ইন্টু, ডিভাইড ইন্টু ভাগ করা, দুজনের মধ্যে ভাগ করে বা অনেকজনের মধ্যে ভাগ করা বোঝাতে আমরা কিন্তু ডিভাইড ইন্টু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ইউজ করে থাকি। তো এখন আমি দিলাম ই থেকে। ইজি অফ সহজে, ইগার ফর উৎসুক বা আগ্রহী, এসকেপ ফ্রম পরিত্রাণ পাওয়া বা মুক্তি পাওয়া, এনকোয়ার অফ বা অ্যাবাউট খোঁজ করা। আমি আবারও বলছি, তোমরা আমার সাথে সাথে প্রিপোজিশনগুলো রিপিট করতে পারো, এগুলো প্র্যাকটিস করতে পারো, খেয়াল করো। ইজি অফ সহজে, ইগার ফর উৎসুক, এসকেপ ফ্রম মুক্তি, এনকোয়ার অফ অথবা অ্যাবাউট খোঁজ করা। তোমরা এগুলো কিভাবে পড়বে দেখো, তোমরা সবসময় প্রিপোজিশনগুলোতে ফোকাস করবে। বলবে ইজি অফ, ইজি অফ সহজে, ইজি অফ সহজে, ইগার ফর উৎসুক, ইগার ফর উৎসুক, এসকেপ ফ্রম, ফ্রম এসকেপ মানে কি, এসকেপের পরে ফ্রম হবে, এসকেপ ফ্রম মুক্তি বা পরিত্রাণ পাওয়া, এনকোয়ার অফ অথবা অ্যাবাউট যে কোনো একটা, এটা দিলে হবে, এটা দিলে এনকোয়ার অফ অর অ্যাবাউট মানে খোঁজ করা। ইজি অফ, ইজি অফ, ইজি অফ সহজে, ইগার ফর উৎসুক, এসকেপ ফ্রম, এসকেপ ফ্রম, ফ্রম এসকেপের পরে ফ্রম হবে, এসকেপ ফ্রম মুক্তি, এনকোয়ার অফ অথবা অ্যাবাউট, এনকোয়ার অফ অথবা অ্যাবাউট খোঁজ করা। আমরা এভাবে কিন্তু এগুলো বারবার পড়তে পারি, বারবার পড়ার পর পর কি মনে হবে আমাদের, এগুলো অটোমেটিকই আমাদের মুখস্থ হয়ে যাবে, কোনো চাপ নেওয়া যাবে না, বারবার এগুলো আমাদেরকে জোরে জোরে পড়তে হবে, তাহলে পরীক্ষায় সরাসরি কমন আসবে। তারপর এফ থেকে দেখি কোন কোন প্রিপোজিশনগুলো রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো। ফ্যামিলিয়ার উইথ ঘনিষ্ঠ, ফিড অন খেয়ে বাঁচা বা খেয়ে বেঁচে থাকা কোনো রকমের, ফন্ড অফ প্রিয়, ফেয়ার অফ ভয়, ফিক্স টু লাগানো, ফিট ফর উপযুক্ত, ফিল্ড উইথ পূর্ণ, ফ্রি ফ্রম মুক্ত, ফুল ফ্রুটফুল ইন সমৃদ্ধ, ফুল অফ পরিপূর্ণ, ফায়ার এট অর আপন অথবা আপন অন, এট অন আপন, যে কোনো তিনটা থেকে যে কোনো একটা, প্রত্যেকটাই সঠিক। ফায়ারের সাথে যখন গুলি করা বোঝাবে ফায়ার অন অর ফায়ার এট অর ফায়ার আপন, তখন আমরা গুলি, এর অর্থ বোঝায় গুলি করা। ফায়ার এট গুলি করা, ফায়ার অন গুলি করা, ফায়ার আপন গুলি করা, ফায়ার অ্যাওয়ে এট অবিরাম গুলি করা, যখন বারবার গুলি চলতেই থাকে তখন সেটার ক্ষেত্রে ফায়ার অ্যাওয়ে এই ফ্রেজটার পরে অ্যাড বসবে। ফায়ার অ্যাওয়ে এট অবিরাম গুলি করা। আমি আবারও এগুলো রিপিট করছি। ফ্যামিলিয়ার উইথ ঘনিষ্ঠ বা সুপরিচিত, এই অর্থে কিন্তু আমরা এই প্রিপোজিশনটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ইউজ করি। ফ্যামিলিয়ার উইথ ঘনিষ্ঠ বা সুপরিচিত, ফিড অন খেয়ে বাঁচা, ফন্ড অফ প্রিয়, ফন্ড অফ প্রিয়, ফিয়ার অফ ভয়, ফিয়ার অফ ভয়, ফিক্স টু লাগানো, ফিট ফর উপযুক্ত, ফিল্ড উইথ পূর্ণ, ফিল্ড উইথ, ফিল্ডের পর কিন্তু উইথ, ফিল্ড উইথ পূর্ণ, আবার ফুল অফ পরিপূর্ণ, দুইটার অর্থ কিন্তু একই দেখা যাচ্ছে, পরিপূর্ণ, ফুল অফ পরিপূর্ণ, ফিল্ড উইথ পূর্ণ, ফ্রি ফ্রম মুক্ত, ফ্রি ফ্রম মুক্ত, ফ্রুটফুল ইন সমৃদ্ধ, ফায়ার এট গুলি করা, ফায়ার অন গুলি করা, ফায়ার আপন গুলি করা, ফায়ার অ্যাওয়ে এট অবিরাম গুলি করা। ওকে লার্নার্স, তোমরা বারবার এগুলো প্র্যাকটিস করবে, আশা করি বারবার প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এই প্রিপোজিশনগুলো সহজে মনে থাকবে। এখন আছে জি থেকে। গ্লোরি ইন গর্ব অনুভব করা, গ্লেন্স অ্যাট তাকানো, গ্লেন্স অ্যাট তাকানো যেটাকে এক পলক বোঝা যায়, গুড এক পলকও বলা যায়, গুড অ্যাট দক্ষ, গ্রেটফুল টু কৃতজ্ঞ, গিলটি অফ দোষী, গ্রেট ফর লোভ। আমি আবারও এগুলো বলছি, তোমরা আমার সাথে রিপিট করো। গ্লোরি ইন গর্ব অনুভব করা, গ্লেন্স অ্যাট তাকানো, গুড অ্যাট দক্ষ মানে গণিতে দক্ষ, সঙ্গীত বিদ্যায় দক্ষ, খেলাধুলায় দক্ষ, যে কোনো বিষয়ে দক্ষ বা যে অনেক পারে, বা স্কিলফুল, দক্ষ হচ্ছে যেটাকে স্কিলফুল বলা হয়। গ্রেটফুল টু কৃতজ্ঞ,
গিল্টি অফ দোষী, গিল্টির পরে অল টাইম অফ হয়, গিল্টি অফ বলতেই দোষী বোঝায়। গ্রেড ফর মানে লোভ, গ্রেড ফর লোভ। ওকে, এখন দেখি পরবর্তী কি প্রিপোজিশন গুলো রয়েছে। জি ফর এজ, এজ। হ্যাঙ্কার আফটার লালায়িত হওয়া বা কোনো কিছুর পেছনে ছোটা, সেটা হতে পারে অর্থ, হতে পারে, এটা লালায়িত হওয়া বা পেছনে ছোটা মূলত লোভ অর্থে ব্যবহার করা হয়। কোনো কিছুর পেছনে খুব বেশি ছোটাকে বলা হয় হ্যাঙ্কার আফটার। হেল ফ্রম থাকা, ইয়ার অফ উত্তরাধিকারী, পার্সন, ইয়ার অফ পার্সনের ক্ষেত্রে উত্তরাধিকারী, ইয়ার এটার উচ্চারণটা কিন্তু হবে এয়ার, হিয়ার হবে না, হ্যাঁ, এয়ার অফ উত্তরাধিকারী। আমি আবারও বলছি, হ্যাঙ্কার আফটার পেছনে ছোটা বা লালায়িত হওয়া, হেল ফ্রম থাকা, এয়ার অফ উত্তরাধিকারী, ব্যক্তির ক্ষেত্রে এয়ার অফ উত্তরাধিকারী। এখন আই থেকে ইনোসেন্ট অফ নির্দোষ, ইনডিফারেন্ট টু উদাসীন, ইনডিফারেন্ট টু কি উদাসীন, ইনজুরিয়াস টু ক্ষতিকর, ইনসিস্ট অন জেদ করা, ইনহারেন্ট ইন সহজাত, ইগনোরেন্ট অফ অজ্ঞ। আমি আবারও রিপিট করছি, খেয়াল করো। ইনোসেন্ট অফ নির্দোষ, যার কোনো দোষ নেই, তাকে কিন্তু তার সাথে ইনোসেন্ট কথাটার সাথে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ ইউজ করব। ইনোসেন্ট অফ নির্দোষ, ইনডিফারেন্ট টু উদাসীন মানে অমনোযোগী, ইনজুরিয়াস টু সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, কাজের ক্ষেত্রে উদাসীন, পড়াশোনার ক্ষেত্রে উদাসীন, সো সেই ক্ষেত্রে আমরা ইনডিফারেন্ট টু উদাসীন, ইনজুরিয়াস টু ক্ষতিকর, ইনসিস্ট অন জেদ করা বা পিড়াপিড়ি করা, ইনহেরেন্ট ইন, ইনহেরেন্ট ইন সহজাত, ইনহেরেন্ট ইন সহজাত, ইগনোরেন্ট অফ অজ্ঞ বা মূর্খ যেটাকে বলা হয়। ওকে, আই। এখন যে থেকে দেখবো আমরা, খেয়াল করো, তোমরা আমার সাথে সাথে কিন্তু রিপিট করবে অবশ্যই। জেলাস অফ ঈর্ষাপরায়ণ, জেলাসের পরে কিন্তু আমাদের মুখে এমনিতে চলে আসে জেলাস অফ, জেলাস অফ ঈর্ষাপরায়ণ, ঈর্ষাপরায়ণ যে হিংসা করে বা ঈর্ষা করে, জেলাস অফ ঈর্ষাপরায়ণ। জাজ বাই বিচার করা, জাজ বাই বিচার করা। খে থেকে দেব কাইন্ড টু দয়ালু, কি টু চাবিকাঠি, কাইন্ড টু দয়ালু, কি টু চাবিকাঠি। ওকে, এখন লেটার এল, লেক অফ অভাব, লং ফর চাওয়া, লয়াল টু বিশ্বস্ত, লিড টু পরিচালনা করা, লিসেন টু শোনা। আমি আবার বলছি, খেয়াল করা, এই প্রত্যেকটা প্রিপোজিশনে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কিন্তু খুবই কমন, যেগুলো সচরাচর ইউজ করা হয় বাক্যে, সেগুলোই আমি দিয়েছি। বই কিন্তু অনেক প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো মুখস্থ করতে পারো। তবে আমি চেষ্টা করেছি যেগুলো খুবই ইজি, প্রাত্যহিক জীবনে আমরা ইউজ করি, কথাবার্তায় আমরা প্রায়ই শুনি, পরীক্ষায় যেগুলো আসে সেগুলোই কিন্তু দিয়েছি। যেমন লেক অফ মানে হচ্ছে অভাব, লং ফর চাওয়া, কোনো কিছু চাওয়া বা আকাঙ্ক্ষা করা, লং ফর চাওয়া, লেক অফ অভাব, লং ফর চাওয়া, লয়াল টু বিশ্বস্ত, লিড টু পরিচালনা করা, লিসেন টু শোনা, লিসেন টু শোনা। ওকে, এবার এল থেকে আরো রয়েছে লাফ অ্যাট বিদ্রুপ করা, লাফ অ্যাট বিদ্রুপ করা বা কাউকে দেখে ঠাট্টা করা, হাসাহাসি করা, সেটাতে আমরা লাফ অ্যাট বিদ্রুপ করা। ল্যামেন্ট ফর বিলাপ করা, কান্না করা, ল্যামেন্ট ফর, ল্যামেন্টের পরে ফর, ল্যামেন্ট ফর বিলাপ করা, লাফ অ্যাট বিদ্রুপ করা। ল্যাকিং ইন অভাব আছে এমন, ল্যাকিং ইন অভাব আছে এমন, ল্যাকিং ইন অভাব আছে এমন, লেট ইন দেরি করা, লেট ইন দেরি। সো আমরা প্রত্যেকবার যখন এই ওয়ার্ডগুলো পড়বো, ওয়ার্ডগুলোর সাথে যে প্রেপোজিশন গুলো রয়েছে আমরা সেগুলোতে ফোকাস করব বারবার। অর্থপূর্ব ঠিক আছে, কিন্তু আমরা কখন কোন প্রেপোজিশনটা হবে সেটার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবো। যেমন লাফ অ্যাট বিদ্রুপ করা, লাফ অ্যাট বিদ্রুপ করা, লাফ অ্যাট বিদ্রুপ করা, লেমেন্ট ফর বিলাপ করা, লেমেন্ট ফর বিলাপ করা, লেমেন্ট ফর বিলাপ করা, লেকিং ইন অভাব আছে এমন, লেট ইন দেরি। ওকে মাই ডিয়ার লাভলি লার্নার্স, এবার দেখো এম থেকে আসছে মেরি টু বিবাহ করা, মর্ন ফর শোক করা, মেক অফ উপাদান। আমরা যখন কোনো একটি উপাদান কোনো উপাদান দিয়ে কিছু তৈরি করব, তৈরির পর যদি উপাদানটা অপরিবর্তিত থাকে তখন সেটা হবে মেক অফ। আবার মেড ফ্রম কখন হবে, যখন উপাদান দিয়ে কিছু তৈরির পর উপাদানটা পরিবর্তিত হয়। যেমন এটা আমি একটু বোঝাই সহজ ভাষায়। যেমন আমরা যে বাঁশ থেকে বা নলখাগড়া থেকে যে আমরা কাগজ তৈরি করি, সেটা কিন্তু তৈরির পর দেখা যায় না, সেক্ষেত্রে আমরা লিখব ফ্রম, মেড ফ্রম উড অর গ্রাস। কিন্তু যখন আমরা গোল্ড যে ব্যবহার করি সেটা তৈরির পর উপাদানটা কিন্তু বোঝা যায়, উপাদানটা পরিবর্তন হয় না, তখন আমরা মেক অফ বলতে পারি। ঠিক আছে, এটাই। তো এম দিয়ে আমি আবার বলছি, মেরি টু বিবাহ করা, মর্ন ফর শোক করা, মেক অফ কোনো উপাদান দিয়ে কিছু তৈরির পর যদি উপাদানটা অপরিবর্তিত থাকে তখন মেক অফ, আর যদি উপাদানটা পরিবর্তিত হয় তখন বলবো মেড ফ্রম।
ওকে, এখন দিয়েছি এন থেকে, লেটার এন। নেসেসিটি ফর আবশ্যকতা, নেগলিজেন্ট ইন অমনোযোগী, নেগলেক্টফুল অফ অমনোযোগী। দুইটির অর্থই কিন্তু এক, বাট প্রেপোজিশন একটু ভিন্ন। নেগলিজেন্টের সাথে ইন, নেগলেক্টফুলের সাথে অফ, দুইটার অর্থই অমনোযোগী বা উদাসীন বলা যায়। নেসেসিটি ফর আবশ্যকতা, নেসেসিটি ফর আবশ্যকতা, নেসেসিটি ফর আবশ্যকতা, নেগলিজেন্ট ইন অমনোযোগী, নেগলেক্টফুল অফ অমনোযোগী। ওকে, পরবর্তী পৃষ্ঠায় দেখি কি প্রিপোজিশনগুলো রয়েছে। আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করতে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর জন্য। আশা করি তোমরা আমার সাথে সাথে যদি রিপিট করো, প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের কিছু না কিছু হলে উপকার হবে। এটা ও দিয়ে, ও। অবজেকশন টু অর এগেইনস্ট, আপত্তি করা, খুবই কমন। অবজেকশন টু আপত্তি করা, অথবা অবজেকশন এগেইনস্ট আপত্তি করা, অবজেকশন টু আপত্তি করা, অবজেকশন এগেইনস্ট আপত্তি করা। ওপেন টু উন্মুক্ত, অবস্ট্রাগল টু বাধা, চন্দ্রবিন্দু হবে। অবস্ট্রাগল টু বাধা, অপোজিট টু বিপরীত, অবলিক টু বাধিত করা, ওপেন এট খোলা বা উন্মুক্ত করা, অপরচুনিটি ফর অথবা অফ সুযোগ, অপরচুনিটি ফর অথবা অফ হচ্ছে সুযোগ। আমি আবারও বলছি, অবজেকশন টু অর এগেইনস্ট হচ্ছে আপত্তি করা, ওপেন টু উন্মুক্ত, অবস্ট্রাগল টু বাধা, অপোজিট টু বিপরীত, অবলিক টু বাধিত করা, ওপেন এট, যেটা আমরা প্রায়শই কিন্তু আমরা ছোটবেলা থেকেই, 6 থেকে কিন্তু আমরা বা 4-5 থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ইউজ করা। অবলিক টু বাধিত করা, ওপেন অ্যাট খোলা বা উন্মুক্ত করা। যেমন ক্লাসের টিচার কিন্তু বলে পেজ খোলার জন্য, বইয়ের এত পৃষ্ঠা খোলার জন্য, তখন আমরা বলি, তখন টিচার ওপেন অ্যাট এই ফ্রেজটা ইউজ করে, অর্থাৎ ওপেনের পরে অল টাইম এট, ওপেন এট খোলা বা উন্মুক্ত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অপরচুনিটি ফর অথবা অফ অর্থ হচ্ছে সুযোগ। এবার দেখবো লেটার ফি থেকে, ও ফি। ফি, প্লে অন বাজানো, প্লে এট খেলা করা, প্রিভেন্ট ফ্রম বিরত থাকা, প্রিটেন্ড টু ভান করা, পারসিস্ট ইন লেগে থাকা, পাস অ্যাওয়ে মারা যাওয়া, পয়েন্ট আউট চিহ্নিত করা, পয়েন্ট আউট চিহ্নিত করা, পয়েন্ট আউট চিহ্নিত করা, প্রহিবিট ফ্রম বারণ করা বা বিরত থাকা, প্রাউড অফ গর্বিত। আবারও বলছি, পি থেকে কি কি রয়েছে? প্লে অন বাজানো, প্লে অন বাজানো, প্লে অন বাজানো, প্লে অন বাজানো, প্লে অ্যাট খেলা করা, প্লে অ্যাট খেলা করা, প্রিভেন্ট ফ্রম বিরত থাকা, প্রিটেন্ড টু ভান করা, পারসিস্ট ইন লেগে থাকা, পাস অ্যাওয়ে মারা যাওয়া, পয়েন্ট আউট চিহ্নিত করা, প্রহিবিট ফ্রম বারণ করা, প্রাউড অফ গর্বিত। এখন কিউ, পি কিউ। ওকে, আমার সাথে রিপিট করো তোমরা। কোয়ার্ল উইথ কলহ করা, কোনো ব্যক্তির সাথে যখন আমরা কলহে লিপ্ত হই বা ঝগড়াঝাটি করি, তখন সেটা হয় কোয়ার্ল উইথ। কোয়ার্ল উইথ কলহ করা, কোয়ালিফাইড ফর যোগ্য, কোয়ালিফাইড ফর যোগ্য, কুইক অ্যাট চটপটে, মানে কোনো কাজে যদি কোনো ব্যক্তি বা কোনো মেয়ে বা ছেলে খুবই পটু হয় বা দক্ষ হয়, তখন আমরা বলি কুইক অ্যাট চটপটে বা কাজে পটু। আর কোনো কিছু বুঝতে, কোনো একটা টপিক বুঝতে বা কোনো একটা বিষয় বুঝতে, কোনো কাজ যদি কেউ পটু হয়, তখন আমরা অ্যাড ইউজ করি। আর যখন কোনো কিছু বুঝতে, কোনো একটা সাবজেক্ট হতে পারে, কোনো বিষয় হতে পারে, সেটা বুঝতে যখন খুবই দক্ষ বা পটু হয়, তখন আমরা কুইক অফ ব্যবহার করি। সো আমি আবারও বলছি, কোয়ার্ল উইথ কোনো ব্যক্তির সাথে যখন আমরা ঝগড়া বা কলহে লিপ্ত হই, কোয়ার্ল উইথ কলহ করা, কোয়ালিফাইড ফর যোগ্য, কুইক অ্যাট কাজে পটু, কুইক অফ কোনো বিষয় বুঝতে পটু। ওকে, এখন হচ্ছে আর। রিকভার ফ্রম সেরে ওঠা বা আরোগ্য লাভ করা, রিলিভ্যান্ট টু প্রাসঙ্গিক, রিলিভ্যান্ট টু প্রাসঙ্গিক, রিলিভ্যান্ট টু প্রাসঙ্গিক, রোড টু রাস্তা, রোড টু রাস্তা বা উপায়, রিভেঞ্জ আপন প্রতিশোধ গ্রহণ করা, রেসপেক্ট ফর সম্মান বা শ্রদ্ধা। আমরা বলছি রিকভার ফ্রম কোনো রোগ থেকে সেরে ওঠা বা আরোগ্য লাভ করাকে বলতে আমরা রিকভার ফ্রম প্রিপোজিশনটা ইউজ করি। রিলিভেন্ট টু প্রাসঙ্গিক, রোড টু রাস্তা বা উপায়, রিভেঞ্জ আপন প্রতিশোধ গ্রহণ করা, রেসপেক্ট ফর সম্মান বা শ্রদ্ধা। এবার দেখব এস। স্টিক টু লেগে থাকা, স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট, সিঙ্ক ইন ডুবে যাওয়া, আবার সিঙ্ক ইন টু হয় নিমগ্ন থাকা বা ডুবে যাওয়া, সিঙ্ক ইন অথবা ইনটু। শিওর অফ নিশ্চিত, সলিউশন টু সমাধান, সরি ফর দুঃখিত, সাফার ফ্রম ভোগা, সাফার ফ্রম কি ভোগা বা কষ্ট করা, দুঃখ দুর্দশায় পড়া, সেটাই। আমি আবার বলছি এস থেকে, স্টিক টু লেগে থাকা, স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট, সিঙ্ক ইনটু বা ইন ডুবে যাওয়া বা নিমগ্ন থাকা, শিওর অফ নিশ্চিত, সলিউশন টু সমাধান, সরি ফর দুঃখিত, সাফার ফ্রম ভোগা।
সেটা আলসার হতে পারে, ক্যান্সার হতে পারে, যে কোনো রোগ। এস থেকে আরো রয়েছে সিক অফ বা ফর, ক্লান্ত বা পীড়িত। সিক অফ ক্লান্ত বা পীড়িত, সিমিলার টু সদৃশ, সার্চ ফর খোঁজ করা বা অনুসন্ধানে ব্যস্ত থাকা, স্লো অ্যাট মন্থর বা ধীর, যার গতি খুবই ধীর, স্লো অ্যাট মন্থর বা ধীর, স্টেয়ার অ্যাট এক দৃষ্টিতে তাকিয়ে থাকা বা এক পলকে তাকিয়ে থাকা, স্টেয়ার অ্যাট। সো আমি আবার বলছি, সিক অফ বা ফর ক্লান্ত বা পীড়িত, সিমিলার টু সদৃশ, সার্চ ফর অনুসন্ধানে ব্যস্ত, স্লো অ্যাট মন্থর বা ধীর, স্টেয়ার অ্যাট এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। এবার থ্রি থেকে ঠেলাপন ক্ষতি করা, টেক আফটার সদৃশ হওয়া, ট্রু টু বিশ্বস্ত, ট্রিট উইথ ব্যবহার করা, টেস্ট ফর পছন্দ, টেস্ট অফ স্বাদ, টেস্ট অফ স্বাদ, টেস্ট ফর পছন্দ, টক টু হতে পারে, অ্যাবাউট হতে পারে, ওভার হতে পারে, মানে আলাপ আলোচনা করাটাকে বলা টক টু, টক অ্যাবাউট, টক ওভার। টায়ার্ড অফ ক্লান্ত, টায়ার্ড অফ ক্লান্ত, টায়ার্ড অফ ক্লান্ত, টায়ার্ড অফ ক্লান্ত। আবারও আমি রিপিট করছি, ঠেলাপন ক্ষতি করা, ঠেলাপন ক্ষতি করা, টেক আফটার সদৃশ হওয়া, টেক আফটার সদৃশ হওয়া, ট্রু টু বিশ্বস্ত, ট্রু টু বিশ্বস্ত, ট্রিট উইথ ব্যবহার করা, ট্রিট উইথ ব্যবহার করা, ট্রিট উইথ ব্যবহার করা, টেস্ট ফর পছন্দ, টেস্ট ফর পছন্দ। আবার টেস্ট যখন অফ দেবে তখন এটা স্বাদ বোঝাতে ব্যবহার করা হবে, টেস্ট অফ স্বাদ। টক টু আলাপ আলোচনা করা, টক অ্যাবাউট আলাপ আলোচনা করা, টক ওভার আলাপ আলোচনা করা, টায়ার্ড অফ ক্লান্ত। ওকে, আমি খুব দ্রুত করার চেষ্টা করছি, শেষই হচ্ছে না। ইউ, ইউজফুল টু প্রয়োজনীয়, ইউজ টু অভ্যস্ত, ইউনিট উইথ একত্র হওয়া, ইউনিয়ন উইথ মিলন, ইউজ অফ প্রয়োজন, ইউজ অফ প্রয়োজন। আবারও বলছি, ইউজফুল টু প্রয়োজনীয়, ইউজফুল টু দুইটা দুই রকম, দেখো খেয়াল করে, ইউজফুল টু প্রয়োজনীয়, ইউজড টু অভ্যস্ত, অ্যাকাস্টমড টু অভ্যস্ত হয়, ইউনিট উইথ একত্র হওয়া, ইউনিয়ন উইথ মিলন, ইউজ অফ প্রয়োজন। ভি, এবার ভি থেকে ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেখো, ভেরি ফ্রম পৃথক হওয়া বা ভিন্ন হওয়া, ভেন অফ গর্বিত, ভিকটিম টু শিকার, ভয়েড অফ শূন্য, ভিজিট টু পরিদর্শন করা, ভোট ফর ভোট দেওয়া। ভ্যারি ফ্রম পৃথক হওয়া বা ভিন্ন হওয়া, ভেন অফ গর্বিত, ভিকটিম টু শিকার, ভয়েড অফ শূন্য, ভিজিট টু পরিদর্শন করা, ভোট ফর ভোট দেওয়া। এগুলো কিন্তু জোরে জোরে বারবার উচ্চ স্বরে আমাদেরকে রিডিং পড়তে হবে, এভাবে পড়তে পড়তে কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে, দেন দেখা যাবে পরীক্ষার হলে আমরা খুব সহজেই কিন্তু অ্যান্সার করতে পারছি। ডাব্লিউ, ওয়ান্ট অফ অভাব বা চাওয়া, ওয়ান্ট অফ অভাব, ওয়েট ফর অপেক্ষা করা, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, উইক ইন কাঁচা, উইশ ফর বাসনা করা বা কামনা করা, ওয়ান্ডার অ্যাট অবাক হওয়া, ওয়ান্ডার অ্যাট অবাক হওয়া, রাইট ডাউন লিখে নেওয়া, ওয়েলকাম টু স্বাগত জানানো। আমি আবার বলছি, ওয়ান্ট অফ অভাব, ওয়েট ফর অপেক্ষা করা, উইথ এ ভিউ টু, একটা ফ্রেজ, হ্যাঁ, এটা আমরা যখনই কোনো একটা বাক্যে উইথ এ ভিউ টু এতটুকু দেখবো, তারপরে বসিয়ে দেবো টু। খুবই ইজি, আমরা বারবার আমরা কখনো কোনো প্যাসেজ পড়তে গেলে এটা পাই, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, উইক ইন কাঁচা, উইশ ফর বাসনা করা, ওয়ান্ডার অ্যাট অবাক হওয়া, রাইট ডাউন লিখে নেওয়া, ওয়েলকাম টু স্বাগত জানানো। ওকে, এবার ওয়াই থেকে দেখব, ইয়েল্ড টু নতি স্বীকার করা, একটাই দিয়েছি, ইয়েল্ড টু হচ্ছে নতি স্বীকার করা। এবার জেড থেকে, জেস্ট ফর অনুরাগ, জেলাস ফর অথবা ইন, যে কোনো একটা, এটাও হতে পারে, এটা জেলাস ফর অথবা ইন আগ্রহী, জিল ফর প্রবল উৎসাহ। আমি আবারও রিপিট করছি, তোমরা আমার সাথে সাথে রিপিট করো, এতে তোমাদের পড়াটা খুবই সহজ হবে। জেস্ট ফর অনুরাগ, 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 জেলাস ফর আগ্রহী, জেলাস ইন আগ্রহী, জেলাস ফর আগ্রহী, জেলাস ইন আগ্রহী, জিল ফর প্রবল উৎসাহ, জিল ফর প্রবল উৎসাহ। ওকে ডিয়ার লার্নার্স, আমি কিন্তু এই থেকে খেয়াল করো, এই থেকে জেড পর্যন্ত আমার পছন্দ মতো, আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট যতগুলো প্রিপোজিশন ছিল সেগুলো থেকে বেছে বেছে কিছু প্রিপোজিশন দিয়েছি। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবে, এবং এগুলো প্র্যাকটিস করার পর তোমরা বই থেকে আরো এক্সট্রা পড়ার চেষ্টা করবে, কারণ পরীক্ষা কোনটা কখন আসে বলা যায় না। আমরা যদি সবগুলো শিখে নেই, আমাদের কোনো লস নেই, আসলে লাইফে পড়াশোনার কোনো বিকল্প নেই, যতই পড়বে ততই লাভ। সো কিছু বাদ দেওয়ার আসলে কারোর উপায় নেই। তারপরেও আমি যেগুলো খুবই কমন, যেগুলো খুবই পরীক্ষায় আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো, সেগুলো দেওয়ার চেষ্টা করেছি, এবং বই আরো অনেক রয়েছে, এগুলো প্রত্যেকটাই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। তোমরা বারবার যদি খুব জোরে জোরে এগুলো খুবই মনোযোগ দিয়ে পড়ো, তাহলে অবশ্যই তোমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আয়ত্তে আসবে, আমি আশা করি। তো দুইটা মডেল কোয়েশ্চেন দিয়েছি, এই দুইটা কোয়েশ্চেন এখন আমি সলিউশন করবো। খেয়াল করো, আগে কারাপশনেরটা দেখাবো না, আগে এটাই দেখি।
উইদাউট ক্লু। হ্যাঁ, এখানে কোনো ক্লু থাকবে না। প্রিপোজিশনগুলো যখন তোমরা অ্যান্সার করবে এখানে কোনো ক্লু থাকবে না, অর্থাৎ কোনো এরকম ছকে যে অপশন থাকে এরকম অপশন থাকবে না, তোমাদেরকে নিজে থেকে অ্যান্সার করতে হবে। দেখো, খেয়াল করো, আ ফ্লাওয়ার ইজ আ বেস্ট গিফট অফ নেচার, এখানে অফ হবে কেন? আ ফ্লাওয়ার ইজ আ বেস্ট গিফট, পুষ্প বা ফুল হচ্ছে বেস্ট গিফট, উত্তম বা সর্বোত্তম উপহার, নেচার কি প্রকৃতির, প্রকৃতির প্রকৃতির এই যে এই রটা বোঝাতে কিন্তু আমরা অফ ইউজ করেছি, অফ মানে র, ঠিক আছে? ফ্লাওয়ার ইজ দ্য বেস্ট গিফট অফ নেচার, প্রকৃতির একটা খুবই চমৎকার একটা উপহার। ইট ইজ আ সিম্বল ব্ল্যাঙ্ক পিউরিটি অ্যান্ড বিউটি, এটি কি? ইট ইজ, এটা হয় আ সিম্বল প্রতীক, পিউরিটি প্রতীক, স্যাম্পল মানে হচ্ছে প্রতীক, পিউরিটি মানে বিশুদ্ধতা, অ্যান্ড বিউটি মানে সৌন্দর্য, এটি হয় প্রতীক, স্বচ্ছতা মানে বিশুদ্ধ এবং সৌন্দর্যতার প্রতীক। ইট ইজ আ স্যাম্বল অফ, এখানেও অফ হবে, স্যাম্বল অফ প্রতীক কি? এটা কিসের প্রতীক? বিশুদ্ধতা এবং সৌন্দর্যের প্রতীক। আমি এখানে দেখতে পাচ্ছি স্যাম্বল অফ, গিফট অফ বসেছে র অর্থে, বাক্যের অর্থ অনুসারে আমরা এটা বসাতে পারছি। ইট গিভস আস প্লেজার, এটা আমাদেরকে কি? সন্তুষ্টি দেয়। দেয়ার ইজ নোবডি বাট লাভস আ ফ্লাওয়ার, এমন কেউ নেই যে ফুল পছন্দ করে না। বাট ইট ইজ আ ম্যাটার ব্ল্যাঙ্ক সরো দ্যাট আ ফ্লাওয়ার ডাজ নট লাস্ট লং, কিন্তু বাট ইট ইজ এ ম্যাটার, আমরা কিন্তু পড়েছি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, সেটা থেকে কিন্তু আমরা দিতে পারি এখানে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ফ্লাওয়ার ডাজ নট লাস্ট লং। আমরা যখন ন্যারেশন করতে যাই তখন কিন্তু আমাদের ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইনডাইরেক্ট ন্যারেশনে কিন্তু ইট ইজ এ ম্যাটার, যখন দুঃখের কোনো বিষয়ে আমরা রিপ্লাই করি তখন কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বলি, সেটা এখানে সেই থেকে কিন্তু আমরা এটা অ্যান্সার করতে পারি। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এ ফ্লাওয়ার ডাজ নট লাস্ট লং, ফুল কিন্তু বেশি দিন বাঁচে না। ইট ব্লুমস ব্ল্যাঙ্ক দ্য মর্নিং অ্যান্ড ফেডস অ্যাওয়ে ভেরি সুন, এটা কি? ইট ব্লুমস, কখন এটা ফুটে? ইন দ্য মর্নিং, সকালে, অ্যান্ড ফেডস অ্যাওয়ে ভেরি সুন, খুব তাড়াতাড়ি কিন্তু বিলীন হয়ে যায়। নাওএডেজ, বর্তমান সময়ে, ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। আমি বলেছিলাম যে যখন একটা ব্যাপক একটা সময়ের ক্ষেত্রে কিন্তু ব্যাপক সময়ের ক্ষেত্রে ইন বসে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, ইভিনিং এই ক্ষেত্রেও কিন্তু ইন বসে। আবার কান্ট্রি বলেছিলাম দেশ, শহর বা বিশ্ব, এগুলোর পূর্বেও ইন বসে। সো তাই হয়েছে। এই প্রত্যেকটা দেখা যাচ্ছে কিন্তু বেসিক প্রিপোজিশন থেকে বেশি এসেছে, যদিও স্যাম্বল অফকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারি, ম্যাটার অফ সরো দ্যাট, এগুলো প্রত্যেকটা আমাদের বেসিক নলেজের থেকে আসা। তো আরেকটা খেয়াল করো, লিখেছে কারাপশন ইজ এ কার্স, আমার হাতে টানে চলে আসছিল, ব্ল্যাঙ্ক নেশন। কারাপশন কি? দুর্নীতি, ইজ এ কার্স অভিশাপ, দুর্নীতি অভিশাপ, অভিশাপ, ব্ল্যাঙ্ক নেশন মানে জাতি, দুর্নীতি হচ্ছে জাতির অভিশাপ, জাতির জন্য। সো এখানে ফর বসবে, সো এখানে ফর বসেছে, জাতির এই র বোঝাতে ফর বসেছে। কারাপশন হচ্ছে কি? জাতির জন্য অভিশাপ। ইট ইজ এ গ্রেট হাইন্ডারেন্স ব্লাইন্ড ডেভেলপমেন্ট, ইট ইজ এ গ্রেট হাইন্ডারেন্স, ইট ইজ এটা হয় আ গ্রেট খুবই মানে বিশাল, হাইন্ডারেন্স টু আমার মুখে চলে এসেছে, খেয়াল করো, হাইন্ডারেন্স টু হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমি আর একটু পরে বলতাম। তো হাইন্ডারেন্স টু ডেভেলপমেন্ট, হাইন্ডারেন্স টু অর্থ হচ্ছে বাধা, আমি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এটাও দিয়েছি মেবি, বাধা। ইট ইজ এ গ্রেট হাইন্ডারেন্স টু ডেভেলপমেন্ট, এটা কি? উন্নতির পক্ষে খুবই বাধা, উন্নতিতে খুব বাধা হিসেবে কাজ করে। কোনটা? কারাপশন বা দুর্নীতি। তারপর খেয়াল করো, বিকজ অফ কারাপ্ট পিপল, এখানে যদি একটা ব্লাঙ্ক থাকতো তাহলেও কিন্তু আমরা বিকজ অফ মুখেও চলে আসে। বিকজ অফ কারাপ্ট পিপল, দুর্নীতিগ্রস্ত লোকের কারণে, বিকজ অফ মানে কারণে, এক্ষেত্রে আমরা অফ ইউজ করি বিকজ, কিন্তু এটা কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেয়নি। আমি তোমাদেরকে কি বলছি, যদি পরীক্ষায় আসে বিকজ এর পরে ব্ল্যাঙ্ক দেন কারাপ্ট পিপল, তখন এখানে অফ হয়। বিকজ অফ কারাপ্ট পিপল আর নেশন একটা জাতি সিংস, এটাও আমার হাতের টানে চলে আসছিল, সিঙ্কস ইনটু, সিঙ্ক
ইনটু মানে ডুবে যাওয়া, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মানে অবলিভিয়ন, অজ্ঞতায়। নেশন, বিকজ অফ কারাপ্ট পিপল, দুর্নীতিপরায়ণ লোকের কারণে নেশন একটা জাতি কি হয়, সিঙ্ক ইনটু অজ্ঞতায় ডুবে যায়, মানে উন্নতিতে অবনতির দিকে যায়। দে আর হেটেড বাই কমন পিপল, হেটেড বাই এটা একটা প্রিপোজিশন, যদিও এখানে গ্যাপে দেয় নাই। দে আর, তোমরা এগুলো থেকেও কিন্তু এগুলা প্র্যাকটিস করতে পারো। দে আর হেটেড বাই কমন পিপল, তারা সাধারণ মানুষদের দ্বারা ঘৃণিত হয়। অ্যান্ড হ্যাভ নো রেসপেক্ট, এবং তাদের প্রতি কি কোনো সম্মান বা শ্রদ্ধা থাকে না। দে আর ডিভয়েড ব্ল্যাঙ্ক অনেস্টি, দে আর ডিভয়েড ব্ল্যাঙ্ক অনেস্টি, অনেস্ট মানে সততা, ডিভয়েড মানে বর্জিত। তো আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখেছিলাম, ডিভয়েড অফ। দে আর ডিভয়েড অফ অনেস্টি, তারা সততা থেকে অনেক দূরে বা বর্জিত, তাদের মধ্যে সততার অভাব রয়েছে, এই কথা বোঝাতে কিন্তু এখানে ডিভয়েড অফ ইউজ করা হয়েছে, এবং এটি হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিভয়েড অফ অর্থ হচ্ছে ডিভয়েড অফ, বর্জিত। দে ডু নট ফলো সোশ্যাল রুলস, তারা কোনো সামাজিক নিয়ম মানে না বা অনুসরণ করে না। অ্যান্ড মোরালিটি নো এফেক্ট অন দেম, এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে নৈতিকতার বিষয়টাও তাদের কোনো প্রভাব ফেলে না, তাদের মধ্যে তারা নৈতিকতার ধার ধারে না। সো এই পুরোটা প্যাসেজ থেকে আমরা দেখতে পেলাম এটা কিন্তু অনেকটাই অর্থ অনুসারে বেসিক প্রিপোজিশন, এটাও বেসিক। এটা তো যদি ব্লাঙ্ক বা শূন্যস্থান ছিল না, কিন্তু হাইন্ডারেন্স টু এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সিঙ্ক টু এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিভয়েড অফ এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এফেক্ট অন এটা হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো সর্বোপরি তোমাদেরকে আমার একটা কথাই বলার থাকবে যে তোমরা যারা ইংরেজিতে ভালো করতে চাও তোমাদেরকে অবশ্যই টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে এবং ভোকাবুলারি এনরিচ করতে হবে। কি করতে হবে তোমাদেরকে অবশ্যই টেন্স প্লাস ভোকাবুলারিতে পারদর্শী হতে হবে। কেননা তোমরা যত বেশি শব্দ জানবে, শব্দের অর্থ জানবে এবং টেন্স সম্পর্কে জানবে, তোমরা বানিয়ে লিখতে পারবে, এবং তোমরা যে কোনো ইংরেজি সেটা গ্রামার পার্ট হোক বা কম্পোজিশন পার্ট হোক বা ইংরেজি ফার্স্ট পেপার হোক, প্রত্যেক ক্ষেত্রে তোমরা কিন্তু ভালো করতে পারবে। তো সেই জন্য তোমাদেরকে খুব বেশি পড়াশোনা করতে হবে, ভোকাবুলারি এনরিচ করতে হবে, শব্দের অর্থ জানতে হবে, বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন সলিউশন করতে হবে, টেন্স সম্পর্কে একটা ধারণা রাখতে হবে, যদি তোমরা কি করতে চাও, বানিয়ে লিখতে চাও। বানিয়ে লিখতে চাও, যদি তোমরা বানিয়ে লিখতে চাও, ভোকাবুলারি এনরিচ করা, বিভিন্ন ওয়ার্ড মিনিং জানার পাশাপাশি তোমাদেরকে টেন্স সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে, যার মাধ্যমে তুমি যে কোনো বিষয়ে কম্পোজিশন পার্টে বা ইংরেজি ফার্স্ট পেপারে যে কোনো টপিক নিয়ে তোমরা বানিয়ে লিখতে পারবে, এবং বেশি বেশি ভোকাবুলারি প্লাস বোর্ড কোয়েশ্চেন সলভের মাধ্যমে তোমরা বিভিন্ন ওয়ার্ড মিনিং শিখতে পারবে, এবং পরীক্ষায় নতুন কোনো প্রশ্ন যদি এসে থাকে সেটাও কিন্তু তোমরা সমাধান করতে পারবে, আমি আশা করি। তো এই ছিল আজকে আমার ভিডিওটা, একটু লং হয়ে গিয়েছে, কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি মনোযোগ দিয়ে একটু সময় নিয়ে দেখো, যেটা তোমার লাইফে কাজে লাগবে, ঠিক আছে? কারণ আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু পড়াশোনার বিকল্প নেই। সো আমি প্রথমে কি ভিডিওটা শুরুতে প্রিপোজিশনের একদম বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, দেন কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, এবং কমেন্ট করতে পারো যদি কোথাও কোনো প্রবলেম হয়, বা পরবর্তীতে কোনো টপিক নিয়ে তুমি ভিডিও পেতে চাও, এবং শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডসদের সাথে, যেন সেও এই প্রিপোজিশনের টপিকটা পড়ে উপকৃত হতে পারে। আর এমন সব হেল্পফুল ভিডিও যদি তুমি আরো পেতে চাও, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ এমআর। তো আমি আবারও বলছি, তোমাদের এর জন্য আমাদের এই চ্যানেলটি কিন্তু একটা স্পেশাল সাজেশন মেক করেছে। চমৎকার হয়েছে সাজেশনটি। তোমরা যদি তোমাদের আসন্ন পরীক্ষায় একটা ভালো ফলাফল পেতে চাও এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা অ্যাটেন্ড করতে চাও, অবশ্যই আমাদের এই সাজেশনটা তোমাদের জন্য হেল্পফুল হবে আশা করি। এবং সাজেশনটা নিতে চাইলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। শুভেচ্ছা মূল্য হচ্ছে মাত্র 150 টাকা। তো আজ আর নয়, till then keep learning and keep growing. আল্লাহ হাফেজ।